জেন্ডার ইকুয়ালিটি নিয়ে একটা সেমিনার হচ্ছিল। সেখানে স্পিকার একদম প্রথম থেকে মানে মানব সভ্যতার যে ইতিহাস রেকর্ডেড রয়েছে তার প্রথম দিন থেকে কিভাবে নারীদের ওপর পুরুষরা অত্যাচার করেছে, ডমিনেট করেছে, তাকে সামাজিক স্বীকৃতি দেয়নি, পড়াশোনার সুযোগ করে দেয়নি, এইসব বিষয়ে তিনি বলে বলে গেলেন। এখানে একটা পয়েন্ট আছে বলা, সেটা হচ্ছে যে উনি কিন্তু পোস্ট বেদিক পিরিয়ড থেকে বললেন, অর্থাৎ কলিযুগের প্রথম থেকে বললেন, তার আগের যুগের কথা উনি বললেন না। অবশ্য সাধারণত এই ধরনের স্পিকাররা কি হয়, ওই যুগটাকে অস্বীকার করে, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর এগুলো যে এক্সিস্ট করতো এবং সেখানে যে মেয়েদের সমান অধিকার ছিল, এটা পরবর্তীকালে মানুষ যখন তথাকথিত একাডেমিক যে শিক্ষা, স্কুল কলেজের আধুনিক শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর থেকেই মানুষ এই সমস্ত নোংরামগুলো শুরু করে। এটা সাধারণত এনারা এড়িয়ে যান। তো জিনিসটা কিন্তু মিথ্যা নয় যে মেয়েদেরকে পড়তে দেওয়া হয়নি, মেয়েদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু সেটা খুবই বর্তমান বিষয়, মানে 1-1.5 বছরকার জিনিস। তার আগে কিন্তু বিষয়টা পুরোপুরি অন্যরকম ছিল। সাধারণত এই ধরনের জেন্ডার ইকুয়ালিটি নিয়ে যে সমস্ত স্পিকাররা বলেন বা যারা রিসার্চ করছেন তারা এই পিরিয়ডটা নিয়েই বলেন, কিন্তু উচিত ছিল একদম গোড়া থেকে ধরা, সভ্যতার প্রথম থেকে ধরা বিষয়টাকে। তো যাই হোক, এই যে বলছেন এটা অসত্য কিন্তু নয়, কারণ আমরা জানি যে পৃথিবীর প্রথম মহিলা প্রফেসর হচ্ছেন মাদাম কুরি। তাকে কিন্তু পোল্যান্ডে যেহেতু নিয়ম ছিল যে মেয়েদের পড়া বারণ, তাই তাকে পালিয়ে আসতে হয়েছিল দিদি জাইবু যেখানে পাশের দেশে থাকতো সেখানে। অথচ তার যে মাতৃভূমি, তার প্রতি যে ঋণ, তিনি কিন্তু তা দিতে ভুলেননি। তিনি যখন পোলোনিয়াম আবিষ্কার করলেন, একটি তেজস্ক্রিয় পদার্থ, তখন কিন্তু তার যে দেশ থেকে তাকে বিতাড়িত হতে হয়েছিল পড়াশোনার জন্য, তিনি কিন্তু সেই পোল্যান্ডের নামেই সেই তেজস্ক্রিয় পদার্থের নামকরণ করলেন। তো এই ঘটনা হয়েছে, হয়নি তা নয়। কিন্তু এখন এটা বলতে বলতে উনি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে এই যে বিয়েতে কন্যা দান হয়, এটা পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেওয়া। এই যে স্বামীর গোত্র নিতে হবে, এটা পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেওয়া। আমার ঠিক এই জায়গাটাতে আপত্তি আছে। এই গোত্রের ব্যাপারটা আপনার হাতে কিন্তু নেই, এটা পুরোপুরি সায়েন্টিফিক একটা বিষয়। এবং আপনি চান বা না চান, সমাজটা পুরুষতান্ত্রিক হোক বা না হোক, প্রেসিডেন্ট হিটলার হোক বা রামের মতো সুশাসক হোক, যেই হোক না কেন, তাদের কোনো কিছুর ওপরেই এই গোত্রের ব্যাপারটা নির্ভর করবে না। আমি একটু পরে একটা ছোট্ট চার্ট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কি হয়, সাধারণত নন সেন্স বলিনি কিন্তু, নন সায়েন্স মানে যাদের বিজ্ঞান সাবজেক্ট নেই, তারা যদি এই বিষয় নিয়ে আলোচনা করে, তখন তারা কি হয়, এই বেসিক ডিটেলস গুলো বলতে ভুলে যায়। বা যারা লিবারেল নয়, চিন্তা ভাবনা যাদের রেস্ট্রিক্টেড, আগে থেকেই যারা ঠিক করে নেয় যে আমি দোষারোপ করব, মুক্ত মন যাদের থাকে না, তারা কিন্তু রিসার্চের সঠিক যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু দিতে পারে না। তারই পরিণাম হয়েছে এই বক্তার যে আউটপুট, যিনি বলছেন যে গোত্রটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে চাপিয়ে দেওয়া একটা বিষয়, যে একটা মেয়ে যখন বিবাহ হবে তখন তাকে পিতৃকুলের গোত্র ছেড়ে স্বামীর গোত্রকে নিতে হবে। এটা কিন্তু সঠিক নয়। ধরুন অরিত্র মুখার্জির সাথে সুপর্ণা সাহার বিয়ে হলো। এবারে অরিত্র চাইলে তার মিসেসের সারনেমটা ব্যবহার করতে পারে, আবার সুপর্ণা চাইলে তার হাজব্যান্ডের সারনেমটা ব্যবহার করতে পারে। আমরা সাধারণত যেটা সমাজে দেখি সেটা হলো স্ত্রীরা তার হাজব্যান্ডের সারনেমটা নেয়, কিন্তু এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। এটা নিলেও কোনো ব্যাপার না, না নিলেও কোনো ব্যাপার না। কিন্তু অরিত্র যদি এখানে জোর করে সুপর্ণাকে যে তোমাকে আমার সারনেমটা নিতেই হবে, সেক্ষেত্রে তখন ওই ভদ্রলোক অর্থাৎ স্পিকার যিনি বলছিলেন জেন্ডার ইকুয়ালিটির ব্যাপার এবং সেখানে নারীদের প্রতি পুরুষতান্ত্রিক সমাজের বঞ্চনা, এই ব্যাপারগুলো তখন এসে যাবে। কিন্তু আমি যেটা বললাম যে এই সারনেমটা নেওয়া না নেওয়া, এটা ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে, এটা নিলেও হয় না নিলেও হয়, কিছু এসে যাবে না। কিন্তু আপনি চান বা না চান, গোত্রটা কিন্তু বাই ডিফল্ট স্বতন্ত্রভাবে অটোমেটিকভাবে এসে যাবে, আপনি মানুন বা না মানুন। কিরকম, সায়েন্স কি বলছে দেখুন। ধরুন এটি একটি পুরুষ, এটি একটি নারী। এবার এই পুরুষ আর নারী আইডেন্টিফাই হবে কি দিয়ে, তাদের যে সেক্স ক্রোমোজোম রয়েছে সেটা দিয়ে আইডেন্টিফাই হবে। একটি নারীর রয়েছে XX এবং একটি পুরুষের রয়েছে X এবং Y। এবার যখন সেখান থেকে নতুন প্রজন্ম তৈরি হবে, তখন এই XY ভাঙছে X এবং Y,
এবং এই ফিমেলের ভাঙছে এক্স এবং এক্স। অর্থাৎ এখানে আমরা কম্বিনেশন কি পেতে পারি? এই এক্স এর সাথে এক্স এর কম্বিনেশন পেতে পারি বা ওয়াই এর সাথে এক্স এর কম্বিনেশন পেতে পারি। অর্থাৎ এখান থেকে হয় ছেলে হবে বা মেয়ে হবে। যদি এক্স এক্স কম্বিনেশন হয় তখন মেয়ে হলো, আর যদি এক্স ওয়াই কম্বিনেশন হয় তখন কিন্তু ছেলে হলো। এখন এই মেয়ে যখন বড় হবে তখন তার আবার বিয়ে হবে, তখন তার সাথে আরেকটি পুরুষের বিয়ে হবে। তার যে এক্স ওয়াই ক্রোমোজোমটা রয়েছে সেই ওয়াইটা কিন্তু তার যে জেনেটিক ট্রেট সেখান থেকে আসছে। কিন্তু এই ছেলেটির যখন বড় হওয়ার পর বিয়ে হবে, তার যখন অন্য স্ত্রী অন্য ফ্যামিলি থেকে আসছে, তখন সেখান থেকে সে কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক কোনো জিন নিয়ে আসছে না, অর্থাৎ যেটা দিয়ে তার প্যারেন্টাল ট্রেটটা বোঝা যাবে। কিন্তু এই যে ওয়াইটা রয়েছে এই ছেলেটির, সেটি কিন্তু তার দেখুন পূর্বপুরুষ থেকে আসছে। আমি এগুলো সার্কেল করে দিয়েছি। এবার এই মেয়েটির সঙ্গে যার বিবাহ হলো, তারপরে তার একটি ধরে নিন ছেলে হয়েছে, একটি মেয়ে হয়েছে। সেই মেয়েটির আবার বিবাহ হয়েছে, সেখান থেকে একটি মেয়ে হয়েছে, একটি ছেলে হয়েছে। আবার যে ছেলেটি হয়েছিল তার বিবাহ হয়েছে, দিয়ে সেখান থেকে আবার একটি মেয়ে হয়েছে, একটি ছেলে হয়েছে। তাহলে এখানে যে মেয়েটি ছিল তার যে আবার পুত্র সন্তান হলো, তার কিন্তু যে এক্স ওয়াইটা এসেছে সেটা কিন্তু এই ব্রাঞ্চ থেকে এসেছে। অর্থাৎ আমি যদি কোনো নারীর যদি পিতৃকুলের গোত্রটা নিই, সেক্ষেত্রে কিন্তু মিক্সচার হয়ে যাচ্ছে, তার কিন্তু একটা পার্টিকুলার যে লাইনেজ, সে লাইনেজটা কিন্তু ফলো হচ্ছে না। ধরুন এটি একটি ছেলে, তো এই ছেলেটির যে ওয়াইটা এসেছে সেই ওয়াইটা কিন্তু এখান থেকে আসেনি, এখান থেকেও কিন্তু আসেনি। তাহলে এ যদি বলতো যে আমি নিজের গোত্রটাই ধরে থাকবো, স্বামীরটা নেব না, তাহলেও কিন্তু সে চাইলে মেনটেন করতে পারবে না। কারণ চলে এসেছে, দেখুন এর ওয়াইটা চলে এসেছে, এই ওয়াইটাও কিন্তু আসেনি। অর্থাৎ মাঝে দুটো জেনারেশন গ্যাপ হয়ে গেছে, অথচ কিন্তু সে ট্রেডটা বজায় রাখতে পারেনি। কিন্তু আপনি যদি শুধু পিতৃকুলেরটা দেখতে দেখতে যান, অর্থাৎ একদম এইটাকে দেখুন, এটি একটি ছেলে, তার বাবা হচ্ছে এ, তার বাবা হচ্ছে এ, তার বাবা হচ্ছে এ, তার বাবা হচ্ছে এ। অর্থাৎ এটিকে নাতি ধরুন, তাহলে নাতির এটা হলো বাবা, এটা হলো দাদু, এটা হলো দাদুর বাবা, এটা হলো দাদুর দাদু। দেখুন এই ওয়াইটাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। এটা আরও ডিটেল আছে, যারা বায়োসায়েন্স নিয়ে পড়ে বা জেনেটিক ইঞ্জিনিয়ার যারা, তারা আরও ডিটেলসে এটা বলতে পারবে। কিন্তু দেখুন যদি আপনি পিতৃকুলের গোত্রটা নেন তাহলে সেটা মেনটেন হবে, কিন্তু ফলস ইগো স্যাটিসফাই করার জন্য আপনি যদি গোত্রটাকে ত্যাগ করেন, যদি নিজের গোত্রটা ধরে বসে থাকেন, অটোমেটিক সেটা এক দুটো জেনারেশনের পরেই হারিয়ে যাবে, সেটাকে ধরে রাখতে পারবেন না। শুধু আপনার ইগো স্যাটিসফাই করা হবে, লাভের লাভ কিছু হবে না। এই জন্য গোত্রটা কি করতে হয়, সবসময় পিতৃকুলেরই নিতে হয়, কারণ পিতৃকুলের গোত্রটাই থাকে জেনেটিক্যালি। আপনি চান বা না চান, সমাজ পুরুষতান্ত্রিক হোক বা না হোক, যেটা বলছিলাম, যাই হোক না কেন পিতৃকুলের গোত্রটাই মেনটেন্ড হয় জেনেটিক্যালি, বাকিগুলো থাকে না। এবার দেখবেন সনাতনীদের মধ্যে একটা নিয়ম চালু আছে যে একই গোত্রে বিয়ে দিতে নেই। সেইটা কেন, সেটা আপনারা একটু ভাবনা চিন্তা করলেই বলতে পারবেন। এখান থেকেই বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে উত্তরটির। আপনারা চেষ্টা করে দেখুন, কমেন্ট সেকশনে জানান। আমি পরের ভিডিওতে এটা নিয়ে বলবো কেন পিতৃকুলের গোত্র নিতে হয় মেয়েদের, সেটাই ভিডিওতে বললাম। পরের ভিডিওতে বলবো যে একই গোত্রে কেন বিয়ে করতে নেই।